আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতিভা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত। তোমরা জানো তোমাদের পড়াশোনা নিয়ে আমরা প্রতিদিনই কোনো না কোনো ভিডিও নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 এর লাস্টের 4টি অঙ্ক। এই বইয়ের এই চ্যাপ্টারের আগের 12টি অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ভিডিওর ডান দিকের উপরে আই বাটন আছে, সেখান দিয়ে চলে যাও। তাহলে আমরা এই চ্যাপ্টারের উপর আরো 2টি ক্লাস করেছি এবং সেখানে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক সলভ করে দিয়েছি। আজকে শেষের 4টি অঙ্ক সলভ করব। এছাড়াও তোমরা আমাদের আগামী ভিডিওগুলো অথবা এর আগের ভিডিওগুলো যদি সবসময় পেতে চাও তাহলে আমাদের প্রতিভা আইডিয়াল স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব হয়ে যেও এবং বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে ভবিষ্যতে সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা যদি আমাদের ক্লাস কখন হবে সেই রুটিনগুলো পেতে চাও কিংবা পড়াশোনার ব্যাপারে বিভিন্ন ব্যাপার আপডেটেড থাকতে চাও তাহলে আমাদের প্রতিভা আইডিয়াল স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো এবং ফলোইং গিয়ে সি ফার্স্ট বাটনটি ক্লিক করে রেখো, তাহলে সবসময় তুমি নোটিফাইড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল পড়াতে চলে আসি। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনের ডান দিকে তোমাদের বইয়ের 47 পেজের অঙ্কগুলো দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সহজেই দেখতে পারবে। তাহলে আমাদের 13 থেকে 16 নাম্বার পর্যন্ত এই 4টি অঙ্ক করালেই আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি সলভ হয়ে যাবে। তাহলে আমরা অঙ্ক শুরু করব। 13 নম্বর অঙ্কে বলেছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তোমরা জানো স্বর্ণ দিয়ে যদি গহনা বানানো হয় সেটা ভার্নাবিলিটি একেবারে কমে যায়, সেটা শক্ত হয় না, সেটা ভেঙে যায় যদি আমরা খাদ না দেই। তাই 18 ক্যারেটের স্বর্ণের মধ্যে 20 গ্রাম ওজনের স্বর্ণের মধ্যে 3 ভাগ আছে হচ্ছে সোনা, 1 ভাগ আছে খাদ। এখানে 18 ক্যারেটটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, কারণ আমার অঙ্কতে 18 ক্যারেট লাগবে না, কিন্তু 20 গ্রাম ওজনের যে সোনার গহনা আছে সেখানে আমাদের সোনার আর খাদের অনুপাত দেওয়া আছে, আমার এখানে পরিমাণ বের করতে হবে। তোমরা যদি আগের ক্লাস করে থাকো তাহলে এই অঙ্কটি তোমরা সহজেই পেরে যাবে। আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমাদের লিখতে হবে, শুরু করতে হবে 13 নম্বর অঙ্ক। এখানে বা দেওয়া আছে দিয়ে 20 গ্রাম সোনা, 20 গ্রাম গহনায় সোনা ও খাদের অনুপাত কত? 3:1। আচ্ছা, 3:1। তাহলে আমি বুঝলাম যে 20 গ্রাম সোনাকে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ হবে সোনা আর 1 ভাগ হবে হচ্ছে খাদ হবে। তার মানে কারণ অনুপাত দেওয়া আছে 3:1, তাই এখন আমি তাহলে দেখব এই যে আমি যে বললাম 4 ভাগে ভাগ করব, কেন 4 ভাগে ভাগ করব? কারণ অনুপাত আছে 3:1, 3 আর 1 যোগ করলে 4 হবে। তাহলে আসো আমরা এর পরবর্তী ধাপে কি করতে হবে, আমাকে অনুপাতগুলো যোগ করতে হবে। লিখব সুতরাং অনুপাতের সমষ্টি কত? 3 আর 1। তার মানে টোটাল ভাগ হচ্ছে একজনের 3 ভাগ, একজনের 1 ভাগ, সোনা 3 ভাগ, খাদ 1 ভাগ, টোটাল ভাগ আমাদের 4। তাহলে 4 ভাগে ভাগ করতে হবে। কি 4 ভাগে ভাগ করতে হবে? আমাকে এই 20 গ্রাম গহনাটাতে 4টা ভাগে ভাগ করতে হবে। তার মধ্যে 3 ভাগ দিব হচ্ছে আমি সোনার জন্য রাখবো আর 1 ভাগ খাদের জন্য রাখবো, তাহলে আমাদের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আসো আমরা বের করি। লিখব সুতরাং সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ হবে এই 20 গ্রাম গহনা এর 4 ভাগের 3 ভাগ হবে হচ্ছে স্বর্ণ। কারণ এই 20 ভাগের মধ্যে আমি দেখছি টোটাল 4টা অংশ আছে, সে 4টা অংশের মধ্যে 3টা অংশ পাচ্ছে হচ্ছে আমার স্বর্ণ। তাহলে এখন আমি এই 4 দিয়ে 20 কে ভাগ করব 5, 5 3 এর সাথে গুণ হলে 3 5 15 গ্রাম। তাহলে 20 গ্রামের মধ্যে 15 গ্রাম হয়ে গেল হচ্ছে সোনা। ঠিক একই রকম ভাবে আমি যদি খাদ বের করতে চাই, খাদের পরিমাণ দাঁড়াবে এই 20 গ্রামের মধ্যে 20 গ্রামের 4টা ভাগের মধ্যে 20 গ্রামকে আমি 4 ভাগে ভাগ করব, তার মধ্যে 1 ভাগ হচ্ছে আমার খাদ। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে হয় 5, 5 আর 1 গুণ করলে হয় 5, 5 অংশ লিখবো না, আমরা গ্রাম লিখবো। তাহলে এখন তোমরা উত্তর লিখে দিবে সোনার পরিমাণ 5 গ্রাম, 15 গ্রাম আর খাদের পরিমাণ
5 গ্রাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে একই নিয়মের অঙ্কে, তাই আমি এরপরে 14 নাম্বারটা করাবো না, 14 নাম্বারটা করাবো শেষে গিয়ে করাবো। 13 পরে আমি চলে যাব 15 নাম্বার অঙ্কে, কারণ 13, 15 আর সামহট 16 প্রায় একই রকম অঙ্ক, তাই একই রকম অঙ্কগুলো একসাথে করলে হবে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। আসো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলছে তোমরা আমাদের বইয়ের পাশে যে আমাদের স্ক্রিনের পাশে যেহেতু অঙ্ক উঠানো আছে তোমরা পড়ে ফেলো। আসো তোমাদের সাথে আমিও পড়ছি। পায়েসে তোমরা জানো পায়েস দুধ, চিনি এবং চাল দিয়ে বানায়, সেখানে শুধুমাত্র দুধ আর চিনির অনুপাত দিয়েছে 7:2। তার মানে দুধ যদি দেয় 7 কেজি, চিনি দিচ্ছে 2 কেজি, বা দুধ যদি দেয় 700 গ্রাম, চিনি দিচ্ছে 200 গ্রাম, মানে এরকম একটা তাদের রেশিও, তাদের মধ্যে সম্পর্কটা এরকম আছে। তার মানে 7 ভাগ দুধের মধ্যে 2 ভাগ চিনি থাকবে, টোটাল কয় ভাগ হলো? 9 ভাগ হলো। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি দিয়ে দিয়েছে, চিনির পরিমাণ 4 কেজি দিয়ে দিয়েছে, দুধের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তোমরা জানো যে অনুপাত যখন বের করব তখন কিন্তু আমরা কি করব, একই জাতীয় রাশিগুলোর মধ্যে ভাগ করব। তাহলে এই অঙ্কটা যখন আমরা করব তখন কি করব একটু দেখো। আসো 15 নম্বর অঙ্ক। এখানে পায়েসে দুধ ও চিনির অনুপাত বোধহয় স্ক্রিনে ওই পাশে দেখা যাবে না, 7:2। আচ্ছা, এবার আমি লিখব হচ্ছে চিনির পরিমাণ দেয়া আছে কত? 4 কেজি দেয়া আছে। কি কি দেয়া আছে সেটা উঠিয়ে নিলাম। এখন লিখব প্রশ্ন মতে দিয়ে লিখব পায়েসে অনুপাতটি এবার একটু অন্যরকম ভাবে লিখব। দুধের পরিমাণ ইস্টু চিনির পরিমাণ। দুধের পরিমাণ আর চিনির পরিমাণ মানে তো 7:2, কারণ এই প্রথমটা হচ্ছে দুধের পরিমাণ, পরেরটা হচ্ছে চিনির পরিমাণ, কিন্তু দুধের পরিমাণ আমাদেরকে বইয়ে কেজি দিয়ে দেওয়া আছে। তাই আমি এখন একটা মজার কাজ করব, দুধের পরিমাণ দেয়া নেই, তাই আমি দুধের পরিমাণটা এইভাবে রেখে দিব। দুধের পরিমাণ ইস্টু চিনির পরিমাণ কত দেওয়া আছে? ওজনের হিসেবে 4 কেজি দেওয়া আছে, আর এখানে অনুপাতের হিসাবে 7 ভাগের 2 ভাগ দেয়া আছে। তোমরা যদি আগের ক্লাস করে থাকো তোমরা সবাই জানো, তাহলে আমি আশা রাখবো তোমরা এই লাইনটি বুঝেছো, কারণ এই লাইনটির উপর ভিত্তি করে কিন্তু আমার অঙ্কটা এখানে দাঁড়াবে। কারণ আমার বইয়ে দেওয়া আছে হচ্ছে তাদের পরিমাণের অনুপাত 7:2, আর আমরা এই পাশে লিখলাম হচ্ছে পরিমাণের অনুপাতটি লিখলাম, কিন্তু সেটা কেজি দিয়ে লিখলাম। কেজির অনুপাতটা যা, ওই অনুপাতটাও তাই হবে, তাই আমরা দুটো সমান করে লিখলাম। এখন তোমরা আগের ক্লাস করে থাকলে তোমরা জানো যে এখন উপরে ভাগ হয়ে যাবে দুধের পরিমাণ ডিভাইডেড বাই 4, আর এখানে 7 ভাগের 2। এবার তোমরা জানো ইকুয়েশনে আর গুণ করতে হবে, দুধের পরিমাণ ইনটু গুণ হবে 2, আর এখানে 4 এর সাথে গুণ হবে 7। পরবর্তী লাইনে দুধের পরিমাণ এখানে থেকে যাবে, পরিমাণ থেকে গেল 7 আর 4 আর 7 এর নিচে হবে 2 চলে যাবে। তার পরবর্তী লাইনে কেন 2 চলে যাবে? 2 এটার সাথে গুণ করা অবস্থায় আছে, সাইড চেঞ্জ করার সাথে সাথে সে নিচে যেয়ে বসবে, ভাগ হয়ে যাবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 7 দুগুণে 14। তাহলে দুধের পরিমাণ হয়ে গেল, এখান এই লাইনটা তোমরা এই পাশে উঠে নাও, দুধের পরিমাণ কত হয়ে যাবে? 14 গ্রাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 7 দুগুণে 14 গ্রাম হয়ে যাবে। তার মানে আমাদের চিনি ছিল হচ্ছে 4 গ্রাম, আর আমাদের দুধ হচ্ছে 14 গ্রাম না কেজি হবে। তাহলে আমরা এভাবে আমাদের দুধের পরিমাণ বের করে ফেলতে পারলাম। তোমরা এই অঙ্কটা টুকে নাও। এরপরে আমরা চলে যাব হচ্ছে 14 নম্বর অঙ্কতে। 13 পর আমরা 15 করালাম, এবার 15 থেকে 15 কনসেপ্টে আমরা এখন করব হচ্ছে 14 নম্বর অঙ্ক। তাহলে আমাদের এখানে মূল লাইনটি ছিল কিন্তু দুধের পরিমাণ ও চিনির পরিমাণের সমান সমান 7:2। এরপরে আমরা করব 14 নম্বর অঙ্ক। তোমরা এটা পজ দিয়ে বা বারবার দেখে অঙ্কটা উঠিয়ে নিও। আসো 14 নম্বরে কি বলেছে। 14 নম্বরে বলেছে 2 বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত। আচ্ছা, সময়ের অনুপাত দেয়া আছে, আর প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তার মানে আসা যাওয়ার সময়ের সাথে দূরত্বের একটা সম্পর্ক বের করার চেষ্টা করছে। আচ্ছা,
যখন কেউ আসা যাওয়া করে তখন আমাদের কি করতে হয়, তখন তো এই দূরত্বটা তো অবশ্যই আমরা দূরত্বের উপর ভিত্তি করে আমাদের সময় লাগবে। আমি যদি এখান থেকে যেখানে যাও, ধরো তোমরা আশুলিয়া থেকে তোমরা সাভার যাবে, তা আশুলিয়া থেকে সাভার যেতে যতক্ষণ লাগবে, আশুলিয়া থেকে উত্তরা যেতে কিন্তু অন্য সময় লাগবে। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু দূরত্ব একটা সম্পর্ক আছে। তাহলে এখানে প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে সময়ের অনুপাত। 14 নম্বরে দেওয়া আছে আসা যাওয়ার সময়ের অনুপাত দেয়া আছে কত, 2:3। আচ্ছা, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত, 5 কিলোমিটার। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় বন্ধুরটা কতটুকু বের করতে বলেছে আমরা দেখি। আমরা লিখলাম দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব মনে করো ক কিলোমিটার। আচ্ছা, এখন এই দ্বিতীয় বন্ধুর দূরত্বের সাথে কিন্তু সময় সম্পর্কযুক্ত, তাই আমরা লিখতে পারবো যেহেতু দূরত্বের সাথে সময় সম্পর্ক যুক্ত, সেহেতু প্রথম বন্ধুর দূরত্ব, আমি বোঝাতে যাচ্ছি প্রথম বন্ধুর দূরত্ব মানে বাড়ি হতে স্কুলের দূরত্ব ইস্টু দ্বিতীয় বন্ধুর দূরত্ব সমান সমান 2:3। এখানে একটু কথা বলে রাখছি, দূরত্ব সমান সমান 2:3 কেন হলো? 2:3 কিন্তু সময়ের অনুপাত, কিন্তু সময়ের অনুপাত আর আসা যাওয়ার দূরত্বের অনুপাত সম্পর্ক যুক্ত, সেই জন্য আমরা এই দুটো অনুপাতকে সমান করলাম, সম্পর্ক যুক্ত বলে, না হলে কিন্তু আমরা সমান করতাম না। কারণ আসা যাওয়ার সময়ের সাথে দূরত্ব যত বেশি দূরত্ব হবে তত বেশি সময় লাগবে, যত কম দূরত্ব হবে তত বেশি সময় লাগবে। তাই এটা যদি আমি এভাবে লিখতাম, এটা মানে এই না যে প্রথম বন্ধুর দূরত্ব হচ্ছে 2, দ্বিতীয় বন্ধুর দূরত্ব 2, এদের অনুপাত, কিন্তু সময়ের সাথে সম্পর্কযুক্ত দেখে আমরা এই অনুপাতটি লিখলাম। বা প্রথম বন্ধুর দূরত্ব, আমি আবারও বলছি, প্রথম বন্ধুর দূরত্ব মানে হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, দ্বিতীয় বন্ধুর দূরত্ব দ্যাট মিনস 2/3, এরপরে প্রথম বন্ধুর দূরত্ব কত দেওয়া আছে 5/2/3। এই ইকুয়েশনের মাধ্যমে আমি আশা রাখবো তোমরা তোমাদের কয়ের মান বের করে ফেলতে পারবে। কয়ের মানটি হবে হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে 16 নম্বর অঙ্কতে। 16 নম্বর অঙ্কটি যদি এতক্ষণ ক্লাস তোমরা করে থাকো, গত ক্লাসগুলো তোমরা দেখে থাকো, তাহলে 16 নম্বর অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। 16 নম্বর অঙ্কে বলেছে দুইটি কম্পিউটারে এই অঙ্কটি তোমরা তুলে নাও এবং কয়ের মান বের করে নিবে। কয়ের মানই হবে হচ্ছে বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে, এর পরের অঙ্কটা আমি করিয়ে দিব না, কিন্তু আমার বিশ্বাস তোমরা সেই অঙ্ক পারবে। পরের অঙ্কে বলেছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে, প্রথমটির দামের অনুপাত আর দ্বিতীয়টির দামের অনুপাত কত। আমরা মাত্র 14 এবং 15 নম্বর, বিশেষ করে 15 নম্বর অঙ্কটি যেভাবে করেছি, 16 নম্বর অঙ্কটি ঠিক একই রকম ভাবে হবে। দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাতটি তোমরা বের করবে। দ্বিতীয় কম্পিউটারটির দামের অনুপাত বের করার পরে তখন আমরা কি করব, প্রথম কম্পিউটারের সাথে আরো 5000 যোগ করে তখন নতুন একটা অনুপাত বের করব। তোমরা দ্বিতীয় কম্পিউটারটির দাম বের করবে, তখন তোমাদের কাছে প্রথম কম্পিউটারের কি দাম থাকবে, দ্বিতীয় কম্পিউটারের একটা দাম থাকবে। দ্বিতীয় কম্পিউটার দামের সাথে আরো 5000 যোগ করলে তখন সেই দ্বিতীয় কম্পিউটার দাম হয়ে যাবে 30,000 টাকা।
সরি প্রথম কম্পিউটারের সাথে আরো 5,000 টাকা যোগ করলে তখন নতুন ভাবে প্রথম কম্পিউটারের দাম গিয়ে দাঁড়াবে 30,000 টাকা। আর দ্বিতীয় কম্পিউটারের একটি নতুন দাম থাকবে। এই দুইটি দামের অনুপাত করলেই, যেটা কিনা 1 নম্বরের মতো অঙ্ক, 1 নাম্বার যেভাবে দুইটি দাম অনুপাত বের করেছি করলেই তোমরা একটা নতুন অনুপাত পাবে, এবং সেই অনুপাতটি হবে হচ্ছে একই রকম অনুপাত, তোমাদের একক অনুপাত বের হবে এবং তার মাধ্যমে অঙ্ক কমপ্লিট হবে। তারপরেও যদি তোমরা এটাতে কোনো প্রবলেম থেকে থাকে, আমাদের পরবর্তী কোনো সৃজনশীলে আমরা অবশ্যই অঙ্কটি সলভ করে দিব। আর এটা তোমাদের জন্য আমি রাখলাম, তোমরা কতটুকু বুঝো তার জন্য। ততক্ষণ পর্যন্ত আশা রাখবো তোমরা সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওর ডান দিকে তোমাদের আগের ভিডিও এবং পরের ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আল্লাহ হাফেজ।